মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কেমন আছেন? আশা করি আপনি অনেক ভালো আছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটু আমার সাথে দেখা করেন। আপনি যদি আমার সাথে না দেখা করেন, আপনার কর্মচারীদের দিয়ে আমার সাথে একটু দেখা করেন, কথা বলেন। আমি আপনার কাছে চকলেট, আইসক্রিম, খেলনা কিচ্ছু চাই না। আপনি একটু বলে আমার সাথে দেখা করেন। আমি চাই আমার আব্বু আম্মুকে এক করে দেন, আর কিচ্ছু চাই না আমি আপনার জন্য অপেক্ষা করছি আর করব। আমি বাসায় ফিরবো না। 5 মাস আমার পড়াশোনা বন্ধ। আমি রাস্তায় বের হয়েছি। আমার আব্বু আমাকে ঠকাইছে, কষ্ট দিছে। কতদিন থেকে তোমার বাবা তোমার থেকে আলাদা? 9 মাস। 9 মাস। কি হয়েছিল বাবা মায়ের সাথে তুমি বলতে পারবে? কিছুই হয়নি। কেন চলে গেল? আমার দাদু মনির জন্য। দাদু কি বলছিল? আমার দাদু আমার আম্মুকে টর্চার করছিল। কি নিয়ে বলো, পুরো ঘটনাটা বলো। এটা একটু আপনার কাছ থেকে শুনি, কি হয়েছিল সেটা বলো। আসসালামু আলাইকুম। জোরে বলো। বলেন। আমাদের আসলে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে কখনো সেরকম কোনো ঝামেলা হতো না। আমরা একজন আরেকজনকে খুব বেশি বিশ্বাস করতাম, ভালোবাসতাম। তার থেকে বেশি ছিল আমাদের বিশ্বাসটা। কখনো ভাবিনি যে আমার হাজব্যান্ড, মানে কখনো কল্পনাতেও আসেনি যে সেরকম কিছু করতে পারে। বা আমাদের লাভ ম্যারেজ। আমি আমার বাবার বাড়ির থেকে বাবা মায়ের ভাই বোনের সবার অবাধ্য হয়ে পালিয়ে যেয়ে তাকে তার ডাকে সাড়া দিছিলাম। আজকে আমাদের বিবাহের বয়স 11 বছর শেষ হয়ে 12 বছরে পড়ছে। তো 11 বছর রানিং অক্টোবরে সে আমাকে তার পারিবারিক চাপে পড়ে সে আমাকে ডিভোর্স দিয়েছে আমার অনুমতি ছাড়া। আমি জানিও না, আমি তখন বাসাতেই সংসার করতেছি, ভালোভাবেই আছি। আমি বাবার বাড়ির থেকে অনেক টাকা পয়সা সহায় সম্পত্তি আনছি, তাকে দিয়েছি, সেইভাবে ভালো ছিলাম। কিন্তু আমার শাশুড়ির সাথে সবসময় যেন কেমন একটা কথার সাথে মিলতো না, কথার সাথে কাজের সাথে মিলতো না। এটা নিয়ে আমি খুব বেশি ডিপ্রেশনে থাকতাম এবং ওর আব্বুকে আমি বলতাম যে আমার এরকম হচ্ছে, ওরকম বলতেছে, তুমি বিষয়টা একটু দেখো, একটু সমাধান করো। ও বলতো আচ্ছা ঠিক আছে, দেখতেছি এরকম। কিন্তু ও কী বলতো না বলতো পরবর্তীতে আমি আর জিজ্ঞেস করতাম না, কারণ তাকে আমি অগাধ বিশ্বাস করি। আমার বিশ্বাস যে সে অবশ্যই শুনছে, বলছে, কিছু আর হবে না। কিন্তু এরকম একের পর এক হতো। তো আমার বাসায় কোনো ঘর বাড়ি ছিল না। আমি গত বছর একটা ফ্ল্যাটও করছি বাবার বাড়ি থেকে টাকা পয়সা এনে। ফ্ল্যাটটা কমপ্লিট হয়ে গেল। আমার আব্বু আমার বাসায় আসছিল গত কুরবানিতে। আমার আব্বু আমার এখানে এসে আমার পরিবেশ দেখে যে খুব টেনশন করতো আব্বু। তো আমার এখান থেকে যাওয়ার 15 দিন পরে আমার আব্বু স্ট্রোক করে মারা যায়। তো আমার আব্বু মারা যাওয়ার 1 মাস মানে মারা গেছে। আমাকে আমার হাজব্যান্ড ঈশ্বরদীর থেকে এসে আমাকে নিয়ে গেছে বাবার বাড়িতে, ওখানে রেখে আসছে। আমি ওখানে 1 মাস থেকে বাসায় আসছিলাম। আমি আবার প্রেগনেন্ট ছিলাম 5 মাসের। তো বাসায় এসে আমার মেয়ে অসুস্থ হয়। ওর আব্বু আমাকে ফোন দেয় যে সারামণি অসুস্থ, তুমি ওর কাছে যাও, ওকে নিয়ে আসো। তো আমি যাই, ওই শরীর নিয়ে আমি যাই মেয়ের কাছে, মেয়েকে নিয়ে আসি। ডেঙ্গু টেস্ট করাই, ডেঙ্গু পজিটিভ। ওই দিন রাত্রে বাসায় আসার পরে আমার শাশুড়ি দেখি আমার গোয়াল ঘরে আমার গরুদের খাবারে উল্টো পাল্টা করা, আর গরুগুলো খুব অসুস্থ হয়ে পড়ছে। বাবা আমার গরু দিছিল, সেই গরু থেকে আমার 5টা-6টা গরু আমার গোয়ালে। তো আমি আসলে উদ্যোক্তা খুবই পছন্দ করি। আমার ইচ্ছা ছিল যে আমি এখনও আছে যে আমি কিছু করলে আমি গরুর খামার করব বা আমি পশুপালন করব, আমি এইভাবে কিছু করব। আমি ওই চাকরির আশায় বসে থেকে দেশের বোঝা হয়ে থাকবো না। তো আমার গরুগুলোর অবস্থা খারাপ। তো শাশুড়ি, আমি আর আমার শ্বশুর বাসায় থাকি। তো মেয়েটাকে আমি ঘরে রেখে আসি, ওর গায়ে জ্বর। রেখে আমি বাইরে এসে আমার শাশুড়িকে জিজ্ঞেস করি যে আম্মু এই গরুর এই অবস্থা কেন? এই বড়ে টোড়েগুলো সব আমি গুছায় রেখে গেছি, একা মানুষ, অসুস্থ মানুষ, তো এই অবস্থা কেন? তো আমার শাশুড়ি ওখানে আমাকে আবল তাবল গালিগালাজ করলে আমিও এক কথায় দুই কথায়, আমি তখন কিছু বলিনি। কিন্তু আমার শাশুড়ি যখন বলল যে আমি যদি এ কাজ করে থাকি তো আমার বড় ছেলে তার লাশ আমার সামনে আসুক, আমার বড় ছেলে যেন গাড়ির তলে পড়ে মরে, তার লাশ যেন সামনে আসে। যখন আমার হাজব্যান্ডকে বিনা দোষে এরকম বলছে,
ওর মা তখন আমি একটু কষ্ট পেয়ে আমি বলি কি যে একটা ছেলের আসবে কেন, আপনার তো 3টা ছেলে, 3টা ছেলেরই আসুক। এরপরে যে আমার উপরে ওরা অত্যাচার শুরু করে, আমার চাচি শাশুড়ি, চাচা শ্বশুর, আমার 2 দেবর, আমার শাশুড়ি, আমার বাচ্চা আমার চিল্লানো শুনতে পেয়ে বাইরে আসে, এসে দেখে ওই অবস্থা।